ওয়ালাইকুম আসসালাম। আমার কোশ্চেন হচ্ছে, প্রথমত আপনার যে বন্যা হয় এটা প্রাকৃতিক দুর্যোগে, এখন কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বন্যা হচ্ছে না, মানুষ সৃষ্ট হচ্ছে। কারণ আমি বলে দিচ্ছি, কারণ হচ্ছে আপনার যে বাপটা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু মানুষ ছেড়ে দিচ্ছে। হঠাৎ কিন্তু আপনার বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয়নি আমাদের দেশে, এটা নিয়ে যদি কিছু বলেন। আরেকটা জিজ্ঞেস করে আমার জানা ছিল যে সদ্য পলাতক শেখ হাসিনা, সে যে ভারতে আশ্রয় নিয়েছে, সেই আশ্রয়টা আমাদের দেশের জন্য তারা কি বন্ধুসুলভ আচরণ করছে ভারত, নাকি বন্ধু, এটা আমরা কি বন্ধু বলতে পারি কিনা একটু যদি বলেন। আমরা খুব ভালো করেই জানি যে ফারাক্কা নিয়ে প্রশ্ন তুলেছেন, মাওলানা ভাষণ ধরেছেন, সিলেটের টিপাই মুখিবাদ নিয়ে অনেক কথা হয়েছে। তারপরে আপনাদের কিশোরগঞ্জ এলাকায় সাবেক এক প্রেসিডেন্টের এলাকায় বারবার যে ডুবে যায় উত্তর এলাকাতে বন্যা এসে, সেটার কথাও আমরা জানি। এগুলা ছেড়ে দেওয়া হয়, ওদিকে যখন বন্যা হয় তখন ছেড়ে দেওয়া হয়। আপনি প্রশ্নের উত্তর নিজেই কিছু দিয়ে দিয়েছেন, এমনিতেই হয়নি, এটা আমি মার্ক করছি। এমনিতেও হয় প্রাকৃতিক দুর্যোগ, কিছু কারণবশত হয়, এবং উজান দিক থেকে বা ডান বাম থেকে কিছু ছেড়ে দেওয়া হয়েছে বলেই প্রাকৃতিক দুর্যোগ আরেকটু বেশিভাবে হয়েছে। এবং যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল উত্তর এলাকায় অনেকগুলো 50-এর অনেকগুলো নদী আছে, সেগুলো অনেক বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে কাজ করতে হবে। এবং এই ব্যাপারে আমরা অনুরোধ করবো দেশের জাতির কাছে, আপনারা আপাতত যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন। আর ওগুলা যে পরিমাণ বলিষ্ঠ সরকার এসে ওগুলা তিস্তা বাঁধ নিয়ে কথা হচ্ছে, কোনো প্রতিকার আসছে না। 2, যে দেশ আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন, আশ্রয় দেওয়ারই কথা, এটা আশ্রয় দেওয়ারই কথা। খোমেনিকে আশ্রয় দিয়েছিল ফ্রান্স, তারপরে অন্যান্য অনেক দেশ রয়েছে আশ্রয় দেয় মানুষ, আশ্রয় তারা দিতেই পারে এবং সেভাবে তারা ওভাবে ছিলেন। কিন্তু আশ্রয় দেওয়াটা কতটা সঙ্গত আমাদের পররাষ্ট্রনীতি বলবে। পররাষ্ট্রমন্ত্রী কিছু বক্তব্য শুনেছি, সেখানে উপদেষ্টার সেটা অস্পষ্ট রয়েছে, সেটা তিনি পরিষ্কার করেননি। এবং প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছেন ইদানিং, দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং কিছুটা বাড়াবাড়ি শব্দ প্রকাশের বিরুদ্ধেই তিনি অবস্থান নিয়ে আছেন। তবে দুই দেশের মধ্যে পররাষ্ট্রীয় কি কি চুক্তি রয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। এবং সম্ভবত যে আইনগুলো রয়েছে তাতে যে এরকম ধরেন আপনি মুজিব হত্যার আসামিদেরকে যেভাবে নিয়ে আসা হচ্ছে, যেহেতু আইন আছে ফেরত দিতে বাধ্য, ভারতের সাথে যে ওইরকম কোনো চুক্তি থাকে এবং যদি যথাযথভাবে বাংলাদেশের কোর্টে মানবতা বিরোধী অপরাধের মামলা যদি হয়ে থাকে এবং সেইভাবে যদি উত্থাপন করা যায়, তাহলে ভারত সরকার সেটা হয়তো বিবেচনা করতে পারে। কিন্তু মুজিব হত্যার সব আসামি আমরা ফিরে আনা হয় নাই, এটাও যে খুব সহজ হবে সেটাও না। সালাউদ্দিন সাহেব বহুদিন সেখানে অকারণ অ্যারেস্ট থেকে কেবল দেশে ফিরেছেন, অথচ সবাই জানে সালাউদ্দিনকে, একজন প্রতিমন্ত্রী ছিলেন, তাকে এই দেশে ফেরত পাঠানোর কোন আইন ভারত সরকার প্রায় এক যুগে খুঁজে পায়নি। অন্যান্য সরকারের একই অবস্থায়। এখন তাদের দেশের আইনি ব্যাপার, এটা আমরা যতই বলি যে তাকে ফেরত আনা যাবে এই সে, অনেক কল্পনা আর কি, অনেকটা সহজ নয়। তবে আইনগত দিকটা খতিয়ে দেখতে হবে। আবেদন না, এটা হলো একটা স্পেসিফিক কোশ্চেন। আমি ভারতে লেখাপড়া করেছি, আলিগড় বিশ্ববিদ্যালয়ে। এই দেশের অনেক মানুষ এখানে চিকিৎসা করতে যায়। নাগরিকরা এই দেশের শত্রু না, দেশের নাগরিকরা এই দেশের শত্রু নয়। তাদের কাছে আমরা সব সময় ভালো ব্যবহার পেয়েছি, প্রতিষ্ঠা পড়াশোনার সময়, ট্রেনে যাতায়াতে। কিন্তু ডিপ্লোমাসি রয়েছে, প্রত্যেক দেশ এবং জাতির তার নিজস্ব ডিপ্লোমাসি রয়েছে। তাদের যে কার্যক্রম সেটা সবকিছু বন্ধুত্বের বার্তা বহন করে না। সীমান্ত হত্যা ইত্যাদি ইত্যাদি সহ যা কিছু পূর্ণাঙ্গ বন্ধুত্বের বার্তা বহন করে না। তবে 71 সালে ডিপ্লোম্যাটিক কারণে হোক, রাজনৈতিক কারণে তারা যে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন, সেটা আমাদের স্বীকার করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা এই সময় সাংবিধানিক এবং নির্বাচন কমিশন যে নিয়ম আছে
সেই নিয়ম অনুযায়ী আমরা চলছি। আমরা ইসলামিক ইসলামিক কিংবা কোনো ধরনের নিরপেক্ষ কোনো কিছুর মধ্যে আমরা এখন নাই। আমরা স্বাভাবিক জনকল্যাণকর এবং উন্নত সমাজ নির্মাণের আহ্বান। আর রাজনৈতিকভাবে যত ইসলাম করি, জনগণ যতক্ষণ কোনো সাড়া না নেবে নামই থাকবে। কাজে আমরা প্রথমত সমাজ সংস্কার, রাজনৈতিক সংস্কার এই সকল আহ্বান নিয়ে বর্তমানে আছি। আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? ও ছাত্রদের মহিলা সদস্য জি আছে। মহিলাদের মধ্যে একজন ভাইস প্রিন্সিপাল আছেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস, আরেকজন MBBS ডাক্তার আছেন, আরেকজন রয়েছেন নির্বাচন কমিশন থেকে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে আমাদের মহিলা সদস্য রয়েছেন। ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ নামে, ওটা আহলে হাদিস নামটা ওটাই আছে। ছাত্র সমাজ নামে আমাদের একটা ছাত্র সংগঠন রয়েছে আগের। বর্তমানে এই রাজনৈতিক সংগঠনের কেন্দ্র করে নতুন কোন আমাদের এখন জি, আপনাদের তো প্রায় 22 বছর আগে সংগঠন। জি, সামাজিক কোন কার্যক্রম যে বর্তমানে দেশে বলা হচ্ছে বা এরকম কোন কার্যক্রম করেছে আমরা বিভিন্ন জায়গায় কালেকশন করে, ধরেন বর্মারা যখন ওখান থেকে মায়ানমারের এদেরকে যখন এই করা হলো, তখন আমি নিজেই 4 বার গেছি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বন্যা টন্যার সময় আমরা রিলিফ টিলিফ নিয়ে গেছি, প্রতি বছর যাই। এবারে পরিকল্পনা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি জি যে আপনারা যে বলছেন যে অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, জি আসলে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের বিষয়ে কি আপনাদের কাছে কোনো রূপরেখা আছে কিনা, বা আপনাদের দলের পক্ষ থেকে কোনো রূপরেখা আছে কিনা? আপনার সংস্কারের কথা আমরা প্রায় শুনছি। জি জি সংস্কার বা এই ধরনের গুণগত সংস্কার বা অর্থনৈতিকভাবে আমরা যে আজকে বাংলাদেশের যে অবস্থায় আছে, বাংলাদেশের বর্তমান এই অবস্থানটা উত্তরণের জন্য আপনাদের কাছে কোনো রূপরেখা আছে কিনা? রূপরেখা একটা বিশাল ব্যাপার, প্রচুর গবেষণার বিষয়। বড় বড় অর্থনীতিবিদরাও বহুত গবেষণা করে 3 শ্রেণীর বাইরে যেতে পারেনি, হয় পুঁজিবাদী আমেরিকান ব্রিটিশের, কিংবা সমাজতান্ত্রিক, কিংবা মিশ্র। যতই গবেষণা করুক 3টার বাইরে যেতে পারেন নাই। ডক্টর ইউনূস সাহেবের যে ক্রেডিট, মাইক্রো ক্রেডিট, সেটাও যদি গবেষণা করে দেখেন, ওই গ্রামের যে সুদ ভিত্তিক দাদন ব্যবসা, ওইটারই একটা উন্নতি মাত্র। কাজে এটা রূপরেখা যেটা, সেটা আলাদা গবেষণার বিষয়, আলাদা উপস্থাপনের ব্যাপার। আমরা যেটা মনে করি সুদহীন, সেটা চিন্তা করতে হবে। সুদ আমরা খুবই অত্যাচারী একটা পুঁজিবাদী ব্যবস্থা বলে মনে করি। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মানুষের সম্পূর্ণ অধিকার হরণ করে নিয়ে যাবে, সেটা আমরা মানুষের অধিকার হরণ মনে করি। মধ্য চিন্তার যে একটা অর্থ, পুঁজিবাদীও না, সমাজবাদীও না, গণমুখী অর্থ ব্যবস্থা, সেটার জন্য যে পরিকল্পনা, সেদিকে করে যেটা আমাদের একটা লেখা আছে, গতানুগতিক বাজেট বর্জন করে গবেষণা লব্ধ গণমুখী বাজেট পেশ করা, সেই কাজটা কেউ করে নাই এদেশে। আগে যা পেশ করে ওই পাতাগুলি আবার রিভিউ করে বাজেট পেশ করে। কাজে এটা বিশাল বৈপ্লবিক পরিবর্তনের দরকার, সেই পদক্ষেপ কেউ পর্যন্ত নেয় নাই। তা আমাদের একটা রাত চিন্তা আছে, অবশ্যই আছে। রাজনৈতিক সংস্কার বলতে রাজনীতির সঙ্গে আমার বক্তব্য নিয়ে এসেছি সেগুলা। জি, এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা একটা বিশাল বৈপ্লব, এটাও বৈপ্লবিক ব্যাপার। যারা ক্ষমতায় যায় তারা সব ভুলে যায়। ছাত্ররা যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, এর মাধ্যমে একটা পরিস্থিতির সূচনা হয়েছে। এই সূচনার মধ্যে আমি বলবো তারা মাঠে থাক, রাজনীতিবিদদের আরো শিক্ষা দেয়, এবং তারা মাঠে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাক। রাজনৈতিক দলগুলো যেন স্বেচ্ছাচারী হতে না পারে, মানে ভুল পথে না হাঁটে। দেখুন, ব্রিটেনের একটা মন্ত্রী যে কোনো মুহূর্তে পদত্যাগ করে, জাপানের একটা মন্ত্রী মন্ত্রী তো পদত্যাগ করা কিছু মনেই করে না। কেন? বর্তমান যে প্রধানমন্ত্রী সে নেমে গেল ঋষি, মাত্র 6 মিনিট ভাষণ দিয়েছে, 3 বার সরি বলেছে, বউ ছাতি মাথায় নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, যাওয়ার পরে ছাতি নিয়ে একটা গাড়িতে উঠে চলে গেছে। তো দেশেও কি এগুলা কিছু মনে করে না? রাজনৈতিক নেতৃত্ব পাবো, ক্ষমতা পাবো, দমন করবো, এই করবো, সে, ওটা তার মাথায় নেই, ওটা একটা বোঝা মনে করে। ব্যবসা করবো, স্বাধীন থাকবো। আমি অপটিমিস্ট মানুষ। আশা করি ছাত্র যে মাঠে থাকে, সবাই যে সচেতনভাবে কাজ করে,
আগামী 20 বছরের মধ্যে এই দেশের মানুষ রাজনৈতিক নেতা হওয়া, মন্ত্রী হওয়ার প্রতি তারা লোভই করবে না, মনে করে এই বোঝা আমরা আর বহন করবো না। এই অবস্থা আগামী 20 বছরের সৃষ্টি হবে বলে আমার ধারণা। আমাদের 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 রূপরেখা, আমরা মাঠে ময়দানে সাহসিকতার সাথে বক্তব্য রাখতে থাকবো, এইটাই রূপরেখা আমাদের। বক্তব্য দিব, প্ল্যান দিব, ছাত্র ভাইরা মাঠে নেমেছে তাদেরকে বলতে তোমরা মাঠে থাকো, তারপরে ইনশাআল্লাহ। এখন দেখেন রাজনৈতিক দলগুলো নির্বাচন আসতে ভয় পাবে। জি জি আপনারা বলছেন যে আপনারা সবসময় রাজনৈতিক বিষয়ে মাঠে বক্তব্য রাখবেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের সময় আপনাদের কোনো মাঠে দেখা যায় না, আপনারা চিনে রাখবেন। এখন হঠাৎ করে কেন মাঠে আপনার কোন উদ্দেশ্যে? দুই নম্বর হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো যদি ছাত্ররা মাঠে, তাহলে আপনারা ছাত্র তাদেরকে নিরুৎসাহিত করবেন, তাহলে আপনারা কেন রাজনীতিতে আসতে সেটা আপনি পরিষ্কার করবেন। আর হঠাৎ করে যে এই সময়ে এসে ছত্রপদের সমস্যা মনে হচ্ছে যে আপনারা 7 দিনের সমাধান চাচ্ছেন বর্তমান সরকারের, এটা কিভাবে সম্ভব? না, তা আমি বলিনি, আমি বলি দীর্ঘ সময় লাগবে, প্রতিটা বছরের জন্য কমপক্ষে 1 মাস করে লাগবে, তাতেও 16-17 মাস লাগে। সমাজে কোনো পরিবর্তন হবে না। আমার বক্তব্য হয়তো আপনি ঠিক মতো খেয়াল করেননি। আর আমার 4 সন্তানই মাঠে ছিল এই সংগ্রামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমার এক মেয়ে, জার্নালিজম ছাত্রী। আচ্ছা দলগতভাবে আমরা, আমাদের অত শক্তি নেই, অত সামর্থ্য নেই, কথা বলেন না, অত শক্তি সামর্থ্য আমাদের ছিল না। সত্যিকার কথা যারা ব্যাপার কথা বলে আমি আপনাকে প্রতারিত প্রভাবিত কোনোটাই করবো না। আমাদের সেই অত বড় শক্তি সামর্থ্য আমাদের ছিল না, যা নিয়ে আমরা মাঠে উপস্থিত হতে পারি। তো বাচ্চা কাচ্চারা সব মাঠে ছিল আমাদের। তারপরে কিছু বক্তব্য বিবৃতি আমরা যা পারি তা আমরা দিয়েছি, এই বক্তব্য। আর তৃতীয় প্রশ্ন যেটা করেছেন, উপস্থিত হওয়া কোনো দোষের না। আমার যখন সুযোগ হবে, যখন আমি পারবো, আমি তখনই উপস্থিত হব। এটা কোনো দোষেরও না, সমালোচনারও না। জি আচ্ছা, তুমি কথা বলছো কেন? আচ্ছা বলেন। প্লিজ স্টপ। জি তো পিছন দিকে কেউ কথা বলবো না, এটা আমার অধিকার। উনি সাংবাদিক প্রশ্ন করবেন, আপনি 10 প্রশ্ন করেন। আচ্ছা হ্যাঁ, আপনি 10টা প্রশ্ন করবেন, সমস্যা নেই, আপনি বলেন। বলেন বলেন বলেন। হ্যাঁ জি 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 মাশাআল্লাহ। জি এখন আমার প্রশ্ন হলো, এই 16 বছর বিএনপি মাঠে রয়েছে, জামাত মাঠে রয়েছে, জাতীয় পার্টির একটা অংশ মাঠে রয়েছে, হ্যাঁ, কিন্তু আমাদের এই এনসার পার্টির কোন রূপরেখা তো দেখি না আমি। না ঠিক আছে, এটা জবাব আমি এই মাত্র দিয়েছি। আমরা আমাদের আরেকটু কথা আছে, সেটা হলো সব পার্টি আমি দেখে এসেছি। হঠাৎ করে কিছু প্রশংসা, আমার জবাব কিন্তু আরো কঠিন আছে, সে জবাবগুলো আমি দিয়ে যাইনি। আমরা সব পার্টি দেখে এসেছি। আমি ছোট হলেও শিক্ষা জীবনে আমি 75 দেখেছি, আমি মাহমুদুর রহমান মান্নাদের বক্তব্য শুনেছি, এর জিয়াউর রহমান সাহেব কিভাবে আসলেন সেটা দেখেছি, এর শাহ সাহেবকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, হাসিনাকে দেখেছি, খালেদাকে দেখেছি, কে কাকে সালাম করে সেটাও দেখেছি, পাশে বসতেও দেখেছি, আবার বিপরীত দলে যেতেও দেখেছি, সব দিকবাজে আমি দেখেছি। কাজে যে প্রশ্ন আপনি দ্রুত গতিতে করছেন, যারা মাঠে ছিলেন তাদের একটা আত্মবাদ মাথাতে পা পর্যন্ত আমার জ্ঞানে আছে। কাজে 1 ইঞ্চি লড়তে, ওই রাজনীতিবিদ 1 ইঞ্চি আমি লড়তে দিতে প্রস্তুত না, কেন আমি তাদের একের মাথাতে পা পর্যন্ত চিনি এবং জানি। তারা যা করেছেন ভালো করেছেন। আওয়ামী লীগকে বিতাড়িত করাই কোনো ক্রেডিট নয়। আপনি কে? দ্যাট ইজ দি কোশ্চেন। হোয়াট ইজ ইউর পাস্ট? হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট? তুমি আগে কি করেছো? সবাই ক্ষমতায় ছিলে, কি করে এসেছো? সেগুলো তো আমার ইতিহাসে রয়েছে, মেমোরিতে রয়ে গেছে। কাজে অত উচ্ছ্বসিত নয়, ভারসাম্যপূর্ণ
অবস্থানের মধ্যে থেকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি। কাজেই কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন, কাজেই তিনি মহা হিরো হয়ে গেলেন, তা নয়। আপনি অতীতে কি করে এসেছেন সে অ্যানালাইসিস আমাদের কাছে আছে, আর সামনে আপনাদের সম্ভাবনা কতটুকু নৈতিক চরিত্র বদলিয়েছেন এটাও আমাদের স্টাডিতে রয়ে গেছে। আমরা বড় দল নই, অত সাহস করে সামনে আসতে পারিনি, কিন্তু অ্যানালাইসিস এবং স্টাডি অন্যান্য বড় দলের চেয়ে বেশি থেকে কম নেই। কাজে অতটা উচ্ছ্বসিত অতটা নই আমরা সব দেখে এসেছি। কাজে এই সামনে সবাইকে সংশোধন করে ধীর স্থির ভাবে আসতে হবে এবং সেই পরিবেশটি সৃষ্টি করতে হবে। কাজেই মাঠে ছিলাম না, থাকার মতো যোগ্যতা আমাদের ছিল না। পুলিশের ধাওয়া মারছে বাড়িতে গা, পুলিশে ঘুরতেছে, আর আমি 8 দিন পলাতক, নামলেই ধরবে, ধরলে বাচ্চাগুলোকে আবার অ্যারেস্ট করে নিয়ে যাবে। কি করবো? এটা তো এই কয়েকদিন আগের ঘটনা, কিন্তু আমি এখানে বসে আমি নির্যাতিত, আমাকে জেলে দিয়েছে, বাচ্চারা এই করেছে, সুতরাং আমাকে একটা উপদেষ্টা বানিয়ে দাও, এই সকল সস্তা বাহুল্য কথা আমার বন্ধুদেরকে বলি না, তোমাদেরকে মাঠে লইরেই তৃণমূল থেকে আস্তে আস্তে আগাতে হবে। স্বপ্নে তাবিজ পাওয়া যাবে না। মাঝখানে আমাদের ছিলাম না, আমাদের সে সক্ষমতা ছিল না, এইটাই সত্য কথা, পরিষ্কার কথা। এখানে লুকাছে বা কিছুই নেই। তারও ফতোয়া আছে, কি পরিমাণ ফতোয়া আছে। টুপি মাথায় দিয়ে রাজনীতি করেন, গণতন্ত্রী করেন, তারপরে আপনারা এটা করেন সেটা করেন। এই ফতোয়া আটকানোর জন্য গত 1 মাস আসলে কাজ করতে হচ্ছে, শুধু ফতোয়া আটকানোর জন্য। আপাতত দেশ ডক্টর ইনু জায়েজ কি না জায়েজ সেই ফতোয়ার, তারা কিন্তু সবাই মোহাম্মদ আলী জিন্নাহকে সাপোর্ট দিয়েছিলেন। সে একজন শিয়া, সে জীবনে নামাজ কয় ওয়াক্ত পড়ছে খবর নাই, তাকে কিন্তু সবাই সাপোর্ট দিয়েছিলেন তখন। কেন? তার মাপের এবং মানের বিচক্ষণ কোন লোক আন্তর্জাতিক ভাবে নেতৃত্ব দিয়ে এই নেহেরুর সামনে, প্যাটেলের সামনে, ইংরেজের সামনে কেউ ছিল না। এখনো যে চিন্তা করেন ডক্টর ইউনূসের প্রচুর সমালোচনা আমরা খোদ বাই করে ওয়াজে করি, কিন্তু যখন সার্বিক আন্তর্জাতিক জাতীয় চিন্তা করতে হয় তখন ওই নেসেসিটি অফ লস অন্তর্বর্তীকালীন মাপে এবং মানে ধরে নিতে হয়। এগুলা বহু পলিটিক্যাল অঙ্গনে, আমার পলিটিক্যাল হিস্ট্রিতে এগুলা বারবার আসে যায়। এগুলাকে হাইলাইট করে এক একজনের সমালোচনা শুরু করে, এগুলো হলো পলিটিক্যাল সিচুয়েশন, এটা নেগোসিয়েশন, এটা একটা ইন্টারিম পিরিয়ডের ব্যাপার। এগুলা আকীদাও না, এটা ইবাদত না। আকীদা ইবাদত তোমার রাজনীতি সব একাকার করে গুলিয়ে ফেলে, ফতোয়া দেয়া সব একাকার করে ফেলেছে। যে আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছি, অতটা সক্ষমতা আমাদের ছিল না। আর এখানে আসার জন্য সক্ষমতা আমাদের হয়েছে, এই পর্যন্ত আসতে পেরেছে। সামনে যে খুব বেশি দুনিয়া এলোমেলো করে ফেলবো ওই ঘোষণা আমরা দিচ্ছি না। বিনয়ের সাথে স্বাভাবিকভাবে আপনার সামনে আমাদের অবস্থানটা উপস্থাপন করলাম। সহজ কথা। আমার একটা প্রশ্ন আছে। জি। গণতান্ত্রিক বাংলাদেশে যারা গণতন্ত্র মেনে নিয়ে যে ইসলামী সংগঠনগুলো বিভিন্ন নামে নির্বাচনের আসতেছে, তাদেরকে কি আমরা সমর্থন করবো কিনা? এটা পিওর, সেটা সময় বলে দেবে কার সাথে কে জোট করবে। ইসলামিক দলগুলো ধর্মনিরপেক্ষ দলদের সাথে আপোষ করেছে, নির্বাচন করেছে, 300 আসন নির্বাচন দিয়েছে, সেটা আমরা দেখেছি। তারা কি ইসলামিক দল? এটা পলিটিক্যাল লিয়াজত, এটা ইবাদত না, এটা আকীদা না। আল্লাহর উপর বিশ্বাস ইত্যাদি ইত্যাদি ইবাদত, নামাজ, হজ, যাকাত 2 ফতোয়া এক নয়, এটা মুআমালাতের বিষয়, ডিলিং এর বিষয়। কাজেই এখানে লিয়াজ করা, এখানে আত্মরক্ষকরা, কেন আমরা কোর্টে যাই না? কোর্ট কি ইসলামিক কোর্ট? আমরা কোথায় যাই? সেখানে যাই না। পুলিশ কি ইসলামিক পুলিশ? আমরা সেখানে যাই না। টোটাল অর্থনীতি সুদ ভিত্তিক আমাদের দেশে চলতে হয়। কাজে যত কথা বলেন, আর টোটাল সামাজিক পরিস্থিতি পরিবর্তন ছাড়া শুধু একদিকে একটা ফতোয়া দিয়ে দিলেন, ওটা হয় না, ওইভাবে হয় না। এটা অনেক স্টাডির বিষয় রয়েছে। কাজে লিয়াজ যখন করতে হয় জাতীয় স্বার্থে, তখন লিয়াজ ওটা বৈধ। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়া আছে। একটা কাফের সে ন্যায় নীতিতে দেশ চালাতে পারে, একজন মুসলিম যদি একটা মুসলিম জালেম হয় সে অত্যাচারও করতে পারে, এই ফতোয়া রয়েছে। কাজে এটা অন্য জগৎ, অন্য লাইন।
ঠিক আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে সাংবাদিক বন্ধুগণ? অসংখ্য জি জি ভাই। জি, এটার উত্তর দিচ্ছি আমি। 3 মাসে অসম্ভব। 3 মাসে যদি এই ফল যদি কেউ পাকাইতে যায়, সে ফল পাকবে না, নষ্ট হবে। সর্বস্থলে প্রচুর পরিবর্তন করে সেখানে আবার লোক নিয়োগ করে সেগুলোকে আস্থায় নিয়ে তারপরে নির্বাচনে যেতে হবে। যেটা আমি বলেছি, প্রতি বছরের জন্য কমপক্ষে 1 মাস করে দিতে হবে। 16 বছর যদি যেয়ে থাকে 16 মাস কমপক্ষে লাগবে। আমার ধারণা যে 1 বছর 2026 সালের জানুয়ারি মাসের দিকে ক্ষমতা হস্তান্তর হলে মোটামুটি ভাবে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবে। এটা আমার ধারণা। প্রতি বছরের জন্য 1টা করে মাস আপনাকে দিতে হবে, এটা আমার ধারণা। জি, শেষ প্রশ্ন কি? ইনশাআল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করার আমাদের ইচ্ছা আছে। আমাদের কিছু মাঠও রয়ে গেছে, সেগুলো আমরা স্টাডি করছি, কাজকর্ম করছি, দেখা যাক কি হয়। এবং আমার মনে হয় না যে কোনো দলে আগের মতো ওইভাবে সংখ্যাগরিষ্ঠ আসবে। ছোটখাটো দলগুলো নিয়েও অনেক কাজ করতে হবে। নিবন্ধন ছিল, ইনসাফ পার্টির নিবন্ধন ছিল। 2006 সালে আমরা নির্বাচনে সাবমিট করেছিলাম। অন্যান্য দল যখন উজ্জ্বল করলো আমরাও করেছি। পরবর্তীতে আমাদের নিষ্ক্রিয়তার কারণে সেটা মুলতবি হয়ে আছে। সেটাকে পুনর্জীবনের চেষ্টা করছি। আবার আমরা ওই অ্যাকাউন্ট করে তারপরে আমরা যে যে শর্ত সেগুলো অনেকাংশ পুরো করে সাবমিট করেছি এই নির্বাচনে, গত নির্বাচনে। কিন্তু যখন দেখলাম নির্বাচনের নামে কিছু হবে না, তখন ওটা ওভাবেই রয়ে গেছে। আবার আগাবো। তালিকাভুক্ত আছে আমাদের, তালিকাভুক্ত রয়েছে, 68 নম্বর তালিকায় আছে। তালিকা আছে নিবন্ধনের জন্য 68 নম্বর তালিকা আছে। এখন তো আপনারা দেখলেন এবি পার্টি হাইকোর্টে রিট করে তারপর তাদের বৈধতা নিয়ে আসলো। আসলে সবাইকে দিয়ে দেওয়া দরকার, কারণ তারা স্বাধীন রাজনীতি করে। আপনারা শর্ত দিচ্ছেন কেন? জনবল বাড়াতে হলে জনবল বাড়ান, কিন্তু সৃষ্টি করবেন না।